প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আশা করছি যে ইতোমধ্যে বাংলা ব্যাকরণ অংশের এবং বিরচন অংশের যে ক্লাসগুলো আমরা তোমাদের দিয়েছি সেগুলো তোমরা নিয়মিত অনুশীলন করছো, বাসায় আরো বেশি বেশি করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ইতোমধ্যে সেটি আশা করি যে তোমরা সেটিও সম্পন্ন করেছো। তা আমরা আমাদের সহপাঠ অংশে বাংলা দ্বিতীয় পত্রে একটি নাটক আছে, সিরাজউদ্দৌলা নাটক, সিকান্দার আবু জাফর রচিত সিকান্দার সিরাজউদ্দৌলা নাটক আমাদের পাঠ্য। তা আমরা এই নাটক পড়ানোর আগে নাটক সম্পর্কে কিছু প্রাথমিক কথাবার্তা, প্রাথমিক আলোচনা সেরে নিতে চাই। আমরা জানি যে সাহিত্যের বিভিন্ন শাখা রয়েছে। সাহিত্যের যে শাখাগুলো রয়েছে মূলত গদ্য এবং কবিতা। এই কবিতার গদ্যের মধ্যে আবার অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। সাহিত্যের যে মূল ভাগ গদ্য এবং কবিতা, তো কবিতার মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে গদ্যের মধ্যে, যেমন গদ্য, কবিতা, এটি সাহিত্যের মৌলিক দুই ভাগ, শ্রেণী বিভাগ। এছাড়া গদ্যকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। গদ্যের মধ্যে আছে উপন্যাস, ছোট গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, প্রহসন ইত্যাদি। তো গদ্যের যে শ্রেণী বিভাগ সেগুলোর মধ্যে আমরা পাই উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, প্রহসন। আর কবিতার মধ্যে বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে। দেশপ্রেমের কবিতা, প্রকৃতি প্রেমের কবিতা, ধর্মকেন্দ্রিক কবিতা, প্রেমের কবিতা, শোক কবিতা, বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে। তো আমরা আজকে নাটক যেহেতু আমরা পড়াবো, সেই জন্য নাটকের কিছু প্রাথমিক আলোচনা আমি করতে চাই যে নাটক কাকে বলে। সংস্কৃত অলংকারিকগণ নাটককে দৃশ্য কাব্য হিসেবে আখ্যায়িত করেছেন। যে নাটকের মধ্যে দেখা এবং শোনা, দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্যের সমন্বয়, অর্থাৎ নাটকে দেখার একটা বড় বিষয় রয়েছে, আবার সংলাপগুলো শোনারও একটা বড় বিষয় রয়েছে। যে নাটক সংজ্ঞা যদি বলি সহজ করে, যে কোন গতিমান মানব জীবন কাহিনী যখন কুশীলবদের দ্বারা মঞ্চে দৃশ্য পরম্পরায় উপস্থাপন করা হয় তাকে নাটক বলে। তো আমরা জানি যে নাটক জীবনেরই দর্পণ, জীবনেরই প্রতিচ্ছবি। সাহিত্য মানব জীবনের প্রতিচ্ছবি, নাটকও তার বাইরে নয়। আমাদের প্রাত্যহিক জীবনে, নিত্যদিনের জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে কেন্দ্র করেই কবি, সাহিত্যিক, লেখকরা সাধারণত সেই উপন্যাস লেখেন, নাটক লেখেন, গল্প লেখেন, কবিতা লেখেন। সুতরাং নিঃসন্দেহে নাটকের সংজ্ঞায় বলা যায় যে মানুষের গতিমান মানব, প্রবহমান মানুষের জীবনের যে কাহিনী সেগুলো নিয়েই নাটক লেখা হয়। আর নাটক একটা যৌথ শিল্প। আমরা দেখি যে এইখানে একজন নাট্যকার থাকেন যিনি নাটক কাহিনীর সমন্বয়ে নাটকটি লিখেন, আবার একজন পরিচালক থাকেন যিনি এই নাটকের
পাত্র পাত্রী চরিত্র বাছাই করে এই নাটকটি মঞ্চায়নের ব্যবস্থা করেন। আরেকজন নির্দেশক থাকেন, যিনি চরিত্রদের বিভিন্ন প্রকার নির্দেশনা দিয়ে থাকেন। আবার মঞ্চ ব্যবস্থাপনা আধুনিক নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আধুনিক নাট্যশালা বা নাট্য মঞ্চ নির্মাণ করতে গেলে সেখানে আলোক প্রক্ষেপণ, সাজসজ্জা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবহ সঙ্গীত, অনেক বিষয়গুলো এখন আধুনিক নাটকে চলে আসছে। আমরা নাটকের আলোচনায় বর্তমানে যদিও টেলিভিশন নাটকের প্রচারের জনপ্রিয় মাধ্যম, তারপরেও আমরা নাটকের আলোচনায় মঞ্চ নাটককেই সবচেয়ে বেশি প্রাধান্য দেব। এবং আমাদের যে নাটক, আমরা যে নাটক নিয়ে আলোচনা করব, এটি আসলে মঞ্চ নাটকের বিষয়, যে সরাসরি মঞ্চে দর্শকদের উপস্থিতিতে, প্রত্যক্ষ উপস্থিতিতে এই নাটক মঞ্চায়ন করা হয়। আর এ কারণে নাটকের সাথে দর্শকদের একটা সরাসরি সংযোগ রয়েছে। দর্শকরা নাটকের দ্বারা, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের দ্বারা তারা কিন্তু প্রচন্ডভাবে আলোড়িত হন এবং উল্লসিত হন এবং বেদনার্ত হন কখনো কখনো। সুতরাং সেই নাটকের বয়স প্রায় 2000 বছর যদি বলি, ট্র্যাজেডি নাটক দি গ্রিসের নাটকের যে যাত্রা, অ্যারিস্টটল থেকে শুরু করে সোফোক্লিস, অন্যান্য যারা নাট্যকার ছিলেন, তাদের যে নাটক, তারা নাটক লিখেছিলেন বিশেষ করে ট্র্যাজেডি দিয়ে, করুণ রসের নাটক, বিচ্ছেদের নাটক দিয়ে নাটকের এক ধরনের যাত্রা শুরু হয়েছিল। তো অ্যারিস্টটল নাটকের ক্ষেত্রে যে নিয়ম, বিধি নিয়ম মানবার কথাটি বলেছিলেন, যে নাটকের ক্ষেত্রে সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য, এই বিষয়গুলো মেনে চললে ভালো। অর্থাৎ নাট্যকারকে অবশ্যই কোন সময়ে বসবাস করছেন সেই সময়ের উপযোগী নাটক তাকে লিখতে হবে। সময়কে মাথায় রেখে, খেয়াল রেখে তাকে সেই ঘটনাবলী সেগুলো সুবিন্যস্ত করতে হবে, সাজাতে হবে। আবার ঘটনার ঐক্য, সেই ঘটনার পরম্পরা, কিভাবে ঘটনা পরিচালিত হবে, কিভাবে ঘটনাটি তিনি বিন্যস্ত করবেন, সেটিও তিনি খেয়াল রাখবেন। আরেকটা হলো স্থানের ঐক্য, যে তিনি কোথায়, কোন পরিবেশে বসে নাটকটি লিখছেন, সেইখানকার ভৌগোলিক অবস্থাটা কিরকম, সেই দেশের ভৌগোলিক পরিচিতিটা কিরকম, সেখানকার আচার পোশাক খাদ্যাভ্যাস সেগুলো কিরকম। তিনি যখন নাটক লিখবেন তাকে অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনায় রেখে, মাথায় রেখে তাকে নাটক লিখতে হবে। তবে আজকের আধুনিক নাটকে অনেক বিষয়গুলোতে অনেক রকম পরিবর্তন চলে আসছে। আধুনিক কালে নাটক একক চরিত্র নিয়েও নাটক লেখা হচ্ছে, একটা বিশেষ চরিত্র ঘটনার কেন্দ্রে অবস্থান করছে। আবার কখনো কখনো দেখা যায় সংলাপবিহীন নাটক, মূকাভিনয়ের মধ্য দিয়ে সেই নাটক, বডি এক্সপ্রেশন, যেটি শুধুমাত্র শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের মধ্য দিয়ে নাটক লেখা হচ্ছে, সেই নাটক মঞ্চায়ন করা হচ্ছে। অভিনেতারা সেগুলো করে মূকাভিনয়ের মধ্য দিয়েও নাটক, ঘটনা তারা নাটক মঞ্চায়ন করছেন। নাটকের ক্ষেত্রে আমরা আগে শেক্সপিয়ার, অ্যারিস্টটলের সময়ও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, সেগুলো হলো কাহিনীমুখ বা কাহিনীর প্রারম্ভ, কাহিনীর বিস্তার, কাহিনীর ক্রমব্যাপ্তি,
চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব, গ্রন্থিমোচন, যবনিকা পাত। আমি একটু লিখে দেখাতে চাই যে কাহিনীর আরম্ভ, নাটকের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কাহিনীর আরম্ভ 1 নম্বর, কাহিনীর আরম্ভ কাহিনীর আরম্ভ কাহিনীর আরম্ভ 2 হচ্ছে কাহিনীর ক্রমবিস্তার। কাহিনীর ক্রমবিস্তার কাহিনীর ক্রমবিস্তার কাহিনীর ক্রমবিস্তার, তারপর চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব বা ক্লাইম্যাক্স, চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব, চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব বা ক্লাইম্যাক্স। 4 নম্বর হচ্ছে গ্রন্থিমোচন, 5 নম্বর হচ্ছে যবনিকা পাত। তাহলে নাটকের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা খেয়াল করব, কাহিনীর আরম্ভ। আমরা জানি যে নাটকের ক্ষেত্রে একটা কাহিনী, নাটকের যে মৌলিক উপাদান সেগুলো হলো একটা প্লট বা কাহিনী, কতগুলো চরিত্র, আবার এরপরে সংলাপ আর পরিপ্রেক্ষিত। তো নাটক লিখতে হলে অবশ্যই আমাদের একটা কাহিনী লাগবে, প্লট বা কাহিনী, ঘটনা লাগবে। তারপর এই কাহিনীটাকে ক্রম বিস্তার করতে হলে কতগুলো চরিত্র লাগবে। যে কাহিনীটা আমরা উপস্থাপন করব, সেই কাহিনীটা বাস্তবায়ন করবার জন্য, সুসম্পন্ন করবার জন্য, ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে চরিত্র বা কুশীলব বা অভিনেতা অভিনেত্রী লাগবে। এরপরে আছে সংলাপ। নাটকের পাত্র পাত্রীরা স্থবির হয়ে থাকতে পারে না, তারা এই ঘটনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য তাদের মুখে ভাষা তুলে দিতে হবে, সংলাপ তুলে দিতে হবে। এরপরে হচ্ছে পরিপ্রেক্ষিত। নাট্যকারকে অবশ্যই সময়ের বিবেচনা মাথায় রেখে কোন সময়ে বসে, কোন সমাজ ব্যবস্থায় বসে তিনি সেই নাটকটি লিখছেন, সুতরাং সেই ঘটনা, সময়, ইতিহাসকে তার সামনে নিয়েই তাকে লিখতে হবে। এরপরে এই কাহিনী কিভাবে তিনি শুরু করবেন, নাট্যকার তার নাটকের যে ঘটনা বা প্লট বা কাহিনী, সেটি তিনি কিভাবে শুরু করবেন, শুরুটা কেমন হবে, আরম্ভটা কেমন হবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনা। এটি অনেকে আকর্ষণীয় ভাবে তিনি উপস্থাপন করতে পারেন। তার কৌশল, লিখনী কৌশলের উপর এটি নির্ভর করবে। এরপরে আসে কাহিনী ক্রমবিস্তার। যে ঘটনা বা কাহিনী তিনি শুরু করেছেন সেটি ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে সেটি আস্তে আস্তে এগিয়ে যাবে। এরপরে হচ্ছে চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব বা ক্লাইম্যাক্স। যে কাহিনীতে তিনি লিখবেন, যে কাহিনীটা চরিত্র পাত্রীরা অভিনয় করবে, সেই কাহিনীটা একটা পর্যায়ে গিয়ে চূড়ান্ত একটা মুহূর্তে নাট্যদ্বন্দ্ব বা ক্লাইম্যাক্সের পর্যায়ে পৌঁছবে। অর্থাৎ এটি হচ্ছে নাটকের অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়, যে তিনি যে ঘটনা বা কাহিনী লিখবেন সেটি কি পরিমাণ পাঠক হৃদয়ে আবেদন সৃষ্টি করে। এটা তাকে আনন্দিত করতে পারে,
ব্যথিত করতে পারে, বেদনাগ্রস্ত করতে পারে। অর্থাৎ নাটক দেখে একজন দর্শক অনেক বেশি উৎফুল্ল আনন্দিত হতে পারেন, আবার দুঃখ পেতে পারেন, বেদনার্ত হতে পারেন। এরপরে হচ্ছে গ্রন্থিমোচন। তিনি এই পর্যায়ে নাট্যকার কাহিনীটাকে এমন জায়গায় নিয়ে যাবেন যে চূড়ান্ত যে নাটকীয় দ্বন্দ্ব ছিল, ক্লাইম্যাক্স ছিল, সেটি অতিক্রম করে তিনি একটা সমাধানের পথে যাবেন, সেটাই হচ্ছে গ্রন্থিমোচন। এরপরে আছে যবনিকাপাত। এটি হলো নাটকের শেষ বা উপসংহার। নাটকার তার ঘটনা বা কাহিনীটাকে কিভাবে শেষ করেন, উপসংহার টেনে নিয়ে আসেন, কিভাবে নাটকের পরিসমাপ্তি ঘটান। তো এগুলো নাটকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এ পর্যায়ে আমরা নাটকের শ্রেণীবিভাগ নিয়ে একটু আলোচনা করতে চাই। নাটকের যে রূপশ্রেণী বা শ্রেণীবিভাগ, নাটকের শ্রেণীবিভাগ আলোচনা করার ক্ষেত্রে কাহিনী পরিণতির দিক থেকে আমরা এই শ্রেণীবিভাগটা আলোচনা করছি। নাটকের কাহিনী পরিণতির কথা বিবেচনায় রেখে বা উপসংহার বিবেচনায় রেখে আমরা নাটককে কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন এক হচ্ছে ট্রাজেডি, দুই হচ্ছে কমেডি, তিন হচ্ছে মেলোড্রামা, চার হচ্ছে ট্রাজিকমেডি, পাঁচ হচ্ছে প্রহসন। ট্রাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্রাজিকমেডি আর প্রহসন। কাহিনী পরিণতির বা রস পরিণতির বিচারে নাটককে আমরা এই পাঁচ ভাগে ভাগ করতে পারি মোটামুটি। তো ট্রাজেডি নিয়ে একটু আলোচনা করি যে ট্রাজেডি সেই প্রাচীন গ্রিসে প্রায় 2000 বছর আগে ট্রাজেডি নাটক লেখা হয়েছিল। সাধারণত দেব দেবীর উদ্দেশ্যে ছাগ বা ভেড়া এগুলো বলিদানের সময় অভিনয় করা হতো এবং যে করুণ রসের রাগিনী বাজানো হতো, সুর বাজানো হতো, সেই থেকেই গ্রিসে ট্রাজেডি নাটক লেখার ইতিহাস বা প্রবণতা শুরু হয়। এরপরে গ্রিসের যারা নাট্যকার ছিলেন, সফোক্লিসের ইডিপাস নাটক লিখেছিলেন, আরো অনেক নাট্যকার যারা ছিলেন গ্রিসের, পরবর্তী সময় আরিস্টটল সহ আরো অনেকে আমরা সেই ট্রাজেডি নাটকের সংজ্ঞা দিয়েছেন। অনেকে নাটক লিখেছিলেন ট্রাজেডি নাটক গ্রিসের, আমরা অনেকেই পাই। সফোক্লিসের আন্তেগনে আর আদিপাউস, আর স্কাইলাসের আগামেমনন, শেক্সপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ প্রভৃতি এগুলো ট্রাজেডি নাটক বিশ্ব সাহিত্যের। তো ট্রাজেডি নাটকের মৌলিক যে প্রেরণা সেটি হলো যে গ্রিসের ট্রাজেডি ছিল অনেকটা দৈব নির্ভর বা নিয়তি নির্ভর বা নেমেসিস নির্ভর। অর্থাৎ এই ট্রাজেডি নাটকের যারা চরিত্র পাত্রপাত্রী তারা স্রষ্টা বা নিয়তি বা ভাগ্য বিধাতা তাদেরকে যেভাবে পরিচালিত করবেন তারা সেইভাবেই পরিচালিত হবে, সেইভাবেই তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে এবং তাদের সেই বিপর্যয়টা পাঠক হৃদয়ে অনেক বেশি বেদনার সঞ্চার করবে। তার সেই বিয়োগাত্মক যে পরিণতি, ভয়ঙ্কর যে পরিণতি, করুণ যে পরিণতি, এটা দেখে পাঠকরা অনেক বেশি আঘাত পাবেন। তো এতে গ্রিক ট্রাজেডিতে করুণ রসের নাটক ট্রাজেডি, আসলে গ্রিক ট্রাজেডিতে সেই নিয়তি নির্ভরতা ছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে
ইউরোপে ইংল্যান্ডে শেক্সপিয়ার যে ট্রাজেডি নাটক লিখেছিলেন বা ইউরোপীয় যে ট্রাজেডি নাটকের যে বৈশিষ্ট্য, সেখানে নিয়তি নির্ভরতার পরিবর্তে চরিত্রের বিশেষ কোনো ভুল বা দুর্বলতার জন্য বা ভুল সিদ্ধান্তের জন্য ওই চরিত্রের যে করুণ পরিণতি নেমে আসে তার জীবনে, সেরকম ট্রাজেডি লেখা হয়েছে। আর আধুনিক ট্রাজেডি সেই ভুল চরিত্রের বিশেষ কোনো ভুল সিদ্ধান্তের জন্য, ভুল কৃতকর্মের জন্য তার যে পরিণতি, তার যে দুঃখবোধ, জীবনে যে বেদনাবোধ নিয়ে নেমে আসে, সেই বিষয়ে আধুনিক ট্রাজেডি লেখা হচ্ছে। তো নাটকের ট্রাজেডির একটা দীর্ঘ ইতিহাস আছে এবং ট্রাজেডি নাটক পাঠক সবচেয়ে বেশি একদিকে আনন্দ এবং একদিকে বেদনা, পাঠকরা ট্রাজেডি নাটক অনেকটা পছন্দ করেন দর্শকরা। কারণ একটাই, যে আমাদের সেই শেলির কথা, পার্সি বিসি শেলির যে বক্তব্য, যে আমাদের জীবনে সবচেয়ে প্রিয় গানগুলোই হচ্ছে বেদনার গান। আমরা যে গানগুলো, যে জিনিসগুলো পড়ে সবচেয়ে বেশি আনন্দ পাই, সেগুলো আসলে বেদনার কথা বলে, দুঃখের কথা বলে। আওয়ার সুইটেস্ট সং আর দ্য স্যাডেস্ট সং, অর্থাৎ আমাদের জীবনে সমস্ত যে আনন্দের বিষয়গুলো, যেগুলো পড়ে আমরা আনন্দিত হই, যেগুলো দেখে আনন্দিত হই, সেগুলোর কেন্দ্রেই রয়েছে আসলে বেদনার বা দুঃখ বা ট্রাজেডি বা বিচ্ছেদের ঘটনা। তো ট্রাজেডি নাটকের দীর্ঘ ইতিহাস আছে, পরিক্রমা আছে, আমি সংক্ষেপে একটু আলোচনা করলাম। এরপরে কমেডি বা মিলনাত্মক নাটক, যে নাটকের পরিণতিতে মিলন দেখানো হয়, ঘটনা বিচ্ছেদের পরিবর্তে। ট্রাজেডি হলো বিচ্ছেদের নাটক আর কমেডি হচ্ছে মিলনের নাটক, মিলনাত্মক নাটক। এই নাটকের ঘটনা, পরিক্রম, পরিসমাপ্তি সবকিছু মিলিয়ে এটি আনন্দময় একটা পরিসমাপ্তি। বেদনার পরিবর্তে একটা আনন্দময় পরিসমাপ্তি এই কমেডি নাটক। কমেডি নিয়ে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কমেডি মানে হাস্য, কৌতুক, এরকম কোনো কিছু হবে। আসলে বিষয়টা সেরকম নয়। কমেডি হচ্ছে আনন্দের নাটক, মিলনাত্মক নাটক। এরপরে আমরা যে মেলোড্রামা, মেলোড্রামা এটাকে অতি নাটকও বলা হয়। আবেগের অতিশায়ন থাকে। কখনো কখনো দেখা যায় যে মেলোড্রামার ক্ষেত্রে ঘটনায় অনেক মৃত্যু, অপ্রাসঙ্গিক বা অকারণে অনেকের মৃত্যু ঘটছে, এরকম মেলোড্রামা আমরা দেখি। যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি মেলোড্রামা। এখানে আকস্মিকভাবে অনেকের মৃত্যু শেষ পর্যায়ে গিয়ে সংঘটিত হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে আবেগের অতিশায়ন বা আবেগের বাড়াবাড়ি বা প্রাধান্য ক্ষেত্রে মেলোড্রামা হয়। এরপর ট্রাজিকমেডি, ট্রাজেডির করুণ রসকে, দুঃখবোধকে কিছুটা হালকা করার জন্য কোন নাটকে আবার আনন্দের কোন রিলিফ পার্ট যোগ করা হয়, বা আনন্দের কোন ঘটনা বা কাহিনী, আনন্দদায়ক কৌতুক প্রবণ কোন ঘটনা যুক্ত করা হয়। সেই ধরনের নাটককে ট্রাজিকমেডি নাটক বলে। এরপরে আমরা যাই প্রহসন। প্রহসন সাধারণত ব্যক্তি বা সমাজের ত্রুটি সংশোধনের জন্য, বিশেষ কোনো ত্রুটি বা দোষ সংশোধনের জন্য এই প্রহসন লেখা হয়। এগুলো বলা যেতে পারে একটা ব্যক্তি বা সমাজের চরিত্র সংশোধন করবার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হাস্যরসের মধ্য দিয়ে, কৌতুক প্রবণতার মধ্য দিয়ে এই প্রহসন লেখা হয়। তা আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলায় প্রহসন লিখেছিলেন, বুড়ো শালিকের ঘাড়ে রো আর একে কি বলে সভ্যতা। তো এভাবে আমরা নাটকের প্রাথমিক যে আলোচনা সেটা আমরা করলাম। এরপরে বাংলা নাটকের যে ইতিহাস, সেই সংক্ষিপ্ত ইতিহাস আমরা পরবর্তী ক্লাসে আরো একটু আলোচনা করব।
বাংলা নাটকের ইতিহাস। এরপর আমরা আমাদের যে মূল যে নাটক সেগুলোতে যাব। যে বাংলা নাটকের ক্ষেত্রে সংক্ষিপ্ত যে ইতিহাস, যে 1795 খ্রিস্টাব্দে হেরোসিম লেবেদেব নামক একজন রুশ ভদ্রলোক, তিনি সেই ছদ্মবেশ বা ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এরকম দুটি নাটক মঞ্চায়নের ব্যবস্থা করেছিলেন। তারপরে আমরা দেখি যে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, মাইকেল মধুসূদন দত্ত, তিনিও বাংলা নাটক রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রত্নাবলী নাটকের অনুবাদ করতে গিয়ে মধুসূদন বাংলা নাটকের যে দুর্বলতা সেটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি নিজেও নাটক লিখেছিলেন। ইউরোপীয় আধুনিক নাটকের গঠন প্রণালী মেনে, কাঠামো মেনে মধুসূদন 3টি উৎকৃষ্ট নাটক লিখেছিলেন। পদ্মাবতী, কৃষ্ণকুমারী আর মধুসূদনের শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এই 3টি আধুনিক নাটক লিখেছিলেন মধুসূদন। তো এরপরে আমরা জানি যে বাংলা নাট্যধারা অনেক নাট্যকার নাটক লিখেছিলেন। দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল ডিএল রায়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। বলা বাহুল্য যে বাংলা নাটক নিয়ে যিনি সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন নাটক নিয়ে, আধুনিক নাটক লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাটকে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা দেখি এবং আধুনিক নাটক তিনি গীতিনাট্য, কাব্যনাট্য সহ অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছিলেন। মীর মোশাররফ হোসেন নাটক লিখেছিলেন। আমরা তার জমিদার দর্পণ বিখ্যাত নাটক, ডিএল রায়ের শাহজাহান, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, আরো অনেক নাটক আমরা দেখি। যে আমাদের বাংলাদেশের নাট্যকারদের কথা যদি বলি, নুরুল মোমেনের নেমেসিস, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর, মুনির চৌধুরীর চিঠি, রক্তাক্ত প্রান্তর, এরকম অনেক নাটক, আনিস চৌধুরী মানচিত্র, সাইদ আহমেদের মাইলস্টোন, কালবেলা, মমতাজ উদ্দিনের সাতঘাটের কানাকড়ি, রাজা অনুসার পালা, কি চাহ শঙ্খচিল, সৈয়দ শামসুল হকের পাওয়ার আওয়াজ পাওয়া যায়। আবার আব্দুল আল মামুনের সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, মেরাজ ফকিরের মা। মামুনুর রশিদ একজন আলোচিত নাট্যকার বাংলাদেশের, তার ওরা কদম আলী, গিনিপিগ। সেলিম আলদিন আরো একজন বাংলাদেশের প্রথিতযশা নাট্যকার। কীর্তন খোলা, কেরামত মঙ্গল, এস এম সুলাইমানের তালপাতা সেফাই। বিভিন্ন লেখকদের দ্বারা, আধুনিক লেখকদের যারা আমরা দেখেছি বাংলা নাটক সময়ের পরিক্রমায় অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এবং বাংলা পাকিস্তান শাসক আমলে সেই সময় পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার ছিল বাংলা নাটক আন্দোলনের। মুনির চৌধুরী, রামেন্দ্র মজুমদার সহ আরো অনেক নাট্যকার যাদের কথা বললাম, তাদের অনেকের প্রচেষ্টায় বাংলা নাটকের মঞ্চায়ন হয়েছে, পথনাটক হয়েছে এবং বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে, স্বাধীনতা আদায়ের সংগ্রামে নাটক চিরকালই প্রেরণা হয়েছে বাঙালির। তো আমরা আগামী ক্লাসে বাংলা আমাদের যে পাঠ্য রয়েছে নাটক সিরাজউদ্দৌলা, সেই নাটক এবং নাট্যকার সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করব। সিকান্দার আবু জাফর, যিনি বাংলার আমাদের সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছিলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী তিনি। টেলিভিশনে তিনি স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। পাকিস্তান রেডিওতে তিনি সংবাদ সম্পাদনা করেছিলেন। তিনি নিজে কবিতা লেখালেখি করেছিলেন, সাংবাদিকতা করেছিলেন এবং যে আন্দোলন, পাকিস্তান বিরোধী স্বাধীনতা সংগ্রামী যে আন্দোলন, সমকাল পত্রিকার মাধ্যমে
আধুনিক তরুণদের লেখকদের নিয়ে তিনি যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের একজন সফল, একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, তার লেখা সিরাজউদ্দৌলা নাটক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আজকে যে আলোচনা করেছো সেটা তোমরা ভালোভাবে শেষ করবে। সবাইকে